ওয়েলকাম স্টুডেন্টস। শুরু করতে চলেছি অনলাইন ভিডিও লেসন ফর ক্লাস 12 মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন নেটওয়ার্কিং অ্যান্ড ইন্টারনেট পার্ট 7। আজকের টপিক গাইডেড অ্যান্ড আনগাইডেড মিডিয়া। মিডিয়া মানে মাধ্যম, অর্থাৎ নেটওয়ার্ক মাধ্যম যার মধ্যে দিয়ে তথ্য আদান প্রদান করা হয়। এই বিষয়টি আমাদের সিলেবাসের অন্তর্গত এবং এর সঙ্গে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমস এটিও আমাদের এই সিলেবাসের অন্তর্গত। আজকে আমাদের এই টপিকে আমরা গাইডেড এবং আনগাইডেড মিডিয়া বলতে কী বোঝে এবং তার যে বিভিন্ন টাইপ বা ধরন সেগুলো সম্পর্কে জানবো এবং একই সঙ্গে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে এই অধ্যায়ে আমরা শিখব। প্রথমেই আমাদের ফার্স্ট টপিক গাইডেড ট্রান্সমিশন মিডিয়া। তো প্রথমেই যেটা আমি বললাম যে ট্রান্সমিশন মিডিয়া মানে হচ্ছে এমন একটি মাধ্যম যার মধ্যে দিয়ে তথ্য আদান প্রদান হয় বা তথ্য পরিবহন হয়। তথ্য এখানে ইলেকট্রনিক সিগন্যাল আকারে পরিবহন হতে পারে অথবা অন্য কোনো ধরনের সিগন্যাল আকারে পরিবহন হতে পারে। ট্রান্সমিশন মিডিয়া দু ধরনেরই হতে পারে, ফিজিক্যাল হতে পারে বা নন ফিজিক্যাল হতে পারে। ফিজিক্যাল বলতে আমি কোনো তারের কথা বলছি যে তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক সিগন্যাল পাস করতে পারে। নন ফিজিক্যাল বলতে আমরা বেতার মাধ্যমের কথা বলছি বা ওয়্যারলেস সিস্টেমের কথা বলছি, যেখানে কোনো তার থাকে না, যেখানে কোনো ফিজিক্যাল লিঙ্ক থাকে না, কিন্তু হাওয়ার মধ্যে দিয়ে বা পরিবেশের মধ্যে দিয়ে বিকিরণের মাধ্যমে অদৃশ্য রশ্মি দিয়ে তথ্য আদান প্রদান হয়। গাইডেড ট্রান্সমিশন মিডিয়া বলতে আমরা বুঝি মূলত সরি গাইডেড ট্রান্সমিশন মিডিয়া বলতে আমরা মূলত বুঝি ফিজিক্যাল লিঙ্ক যেখানে ব্যবহার করা হয়, অর্থাৎ সোজা কথায় যেখানে তার ব্যবহার করে কোনো না কোনো ধরনের তার বা ফিজিক্যাল লিঙ্ক ব্যবহার করে তথ্য আদান প্রদান করা হয় বা লিঙ্ক করা হয়, তাকে আমরা বলি গাইডেড ট্রান্সমিশন মিডিয়া। গাইডেড ট্রান্সমিশন মিডিয়া মূলত ইলেকট্রিক শক্তি ব্যবহার করে বা ইলেকট্রনিক শক্তি ব্যবহার করে বা ইলেকট্রনিক পদ্ধতি ব্যবহার করে অথবা লাইট সিগন্যাল ব্যবহার করে তথ্য আদান প্রদান করে। ইলেকট্রনিক সিগন্যাল আমরা সবাই জানি, এখানে একটা তামা বা ওই জাতীয় পদার্থ দিয়ে নির্মিত একটি তার থাকবে, তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফ্লো হবে বা ইলেকট্রিক পালস প্রবাহিত হবে এবং এইভাবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় তথ্য আদান প্রদান করব। কিন্তু লাইট সিগন্যাল এই যে এইটা প্রবাহ করতে গেলে বা লাইট সিগন্যালের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে গেলে আমাদের অন্য এক ধরনের তার লাগে, যেটাকে আমরা বলি অপটিক্যাল ফাইবার। সে সম্পর্কে আমরা একটু পরেই আমরা জানতে পারবো। এখানে অর্থাৎ গাইডেড ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশনের ধরন বাউন্ডেড বা পয়েন্ট টু পয়েন্ট হয়। সাধারণত বাউন্ডেড বা পয়েন্ট টু পয়েন্ট হয়। কারণ বাউন্ডেড এই কারণে, কারণ যেহেতু গাইডেড ট্রান্সমিশন মিডিয়াতে তার ব্যবহার করা হয়, তাই যে সিগন্যাল সেই সিগন্যাল বা সংকেত কখনো তারের বাইরে যেতে পারে না। সেই জন্য এটা আবদ্ধ বা বাউন্ডেড প্রকৃতির হয় এবং পয়েন্ট টু পয়েন্ট প্রকৃতির হয়, অর্থাৎ তারের এক প্রান্ত দিয়ে সিগন্যাল উৎপন্ন হয়, অন্য প্রান্ত দিয়ে ডিটেক্টেড হয়, অর্থাৎ এক পয়েন্ট থেকে অন্য পয়েন্টে তথ্য আদান প্রদান হয়। কোথাও মাঝখানে অন্য জায়গায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ার তথ্য কোনো সম্ভাবনা থাকে না। এই জন্য একে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট ট্রান্সমিশন। সাধারণত উচ্চ গতিসম্পন্ন এবং তুলনামূলকভাবে সুরক্ষিত হয়। গাইডেড ট্রান্সমিশন মিডিয়া যেহেতু তার ব্যবহার করে, তারের মধ্যে দিয়ে যে তথ্য আদান প্রদান হয় সেটা স্বাভাবিকভাবে অত্যন্ত উচ্চ গতিসম্পন্ন হয়, অর্থাৎ ডেটা সম্প্রসারণের তথ্য আদান প্রদানের রেট বা স্পিডটা অনেক বেশি হয়। এছাড়া তুলনামূলকভাবে সুরক্ষিত এই কারণে হয় কারণ যেহেতু তার দিয়ে তথ্য আদান প্রদান হচ্ছে, তাই তার থেকে তথ্য বেরিয়ে যাওয়ার বা সিগন্যাল বাইরে বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জন্য আনগাইডেড মিডিয়ার তুলনায় এটি তুলনামূলকভাবে সুরক্ষিত হয়। কম দূরত্বের জন্য ব্যবহৃত হয়। সাধারণত গাইডেড ট্রান্সমিশন মিডিয়া কম দূরত্বের জন্য ব্যবহৃত হয়, তবে এর ব্যতিক্রমও আছে। লাইট সিগন্যাল ব্যবহার করে যে অপটিক্যাল ফাইবার এর মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয় সেটি সাধারণত অধিক দূরত্বের জন্যই ব্যবহৃত হয়। তবে গাইডেড ট্রান্সমিশন মিডিয়া, সাধারণ যে গাইডেড ট্রান্সমিশন মিডিয়া অর্থাৎ যে কোনো ধরনের সাধারণ যে ইলেকট্রনিক সিগন্যাল প্রবাহিত হয় এমন ধরনের তার, এই তারে দিয়ে তথ্য আদান প্রদানের জন্য কম দূরত্বে ব্যবহার করা হয়। সাধারণত লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা গাইডেড ট্রান্সমিশন মিডিয়ার ব্যবহার দেখতে পাই। এরপরে আমরা দেখব আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া। আনগাইডেড মানে আমি একটু আগেই যেটা বলেছি, বেতার মাধ্যম বা ওয়্যারলেস পদ্ধতি। তথ্য যেখানে অদৃশ্য রশ্মি হিসেবে পরিবেশে বিকিরণের মাধ্যমে প্রবাহিত হয়। অর্থাৎ যখন আমি আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া বা ওয়্যারলেস পদ্ধতিতে তথ্য আদান প্রদান করব, তখন আমাদের কোনো তার লাগে না, যেটা লাগে সেটা হচ্ছে অ্যান্টেনা। অ্যান্টেনা দিয়ে আমরা কি করি না, রেডিয়েশন হয় বা রশ্মি বিকিরণ হয়, অদৃশ্য রশ্মি বিকিরণ হয়। এই রশ্মির মধ্যে দিয়েই তথ্য আদান প্রদান হয়। আবদ্ধ প্রকৃতির হয় না, বুঝতেই পারছো, কারণ যেহেতু তথ্য আদান প্রদান রশ্মি দিয়ে অদৃশ্য রশ্মি হয়, রশ্মি অ্যান্টেনা থেকে উৎপন্ন হয়, চারিদিকে ব্রডকাস্ট হয়ে যায়, মানে ছড়িয়ে পড়ে। এই জন্য এটা আবদ্ধ প্রকৃতির হয় না এবং অ্যান্টেনার মাধ্যমে হয় এবং কম সুরক্ষিত হয়, কারণ যেহেতু ব্রডকাস্ট হয় তাই রেঞ্জের মধ্যে অ্যান্টেনার রেঞ্জের মধ্যে যদি অন্য কোনো অ্যান্টেনা থাকে তাহলে সে তথ্য কিন্তু গ্রহণ করতে পারে। সেই জন্য তুলনামূলকভাবে গাইডেড মিডিয়ার থেকে এটা কম সুরক্ষিত হয়।
অধিক দূরত্বের জন্য ব্যবহৃত হয়। অধিক দূরত্বের জন্য কারণ আনগাইডেড মিডিয়া ট্রান্সমিশন মিডিয়াতে যে ধরনের ওয়্যারলেস পদ্ধতি ব্যবহার করা হয় সেটি অনেক দূর দূর পর্যন্ত তথ্য আদান প্রদান করার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। কারণ এই যে রশ্মি, অদৃশ্য রশ্মি পরিবেশের মধ্যে দিয়ে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে, সেই জন্য অধিক দূরত্বের জন্য ব্যবহৃত হয়। তবে এর ব্যতিক্রম আছে, যেমন গাইডেড ট্রান্সমিশন মিডিয়ার ব্যতিক্রম ছিল তেমনি এরও ব্যতিক্রম আছে। এক ধরনের ট্রান্সমিশন মিডিয়া যেমন ইনফ্রারেড সাধারণত অত্যন্ত স্বল্প দৈর্ঘ্যের দূরত্বের জন্য ব্যবহার করা হয়, তো সেটাও আমরা একটু পরেই দেখব। তো আমরা প্রথমে দেখে নেব ক্যাটাগরি অফ ট্রান্সমিশন মিডিয়া। এখানে গাইডেড ট্রান্সমিশন মিডিয়া মূলত তিন প্রকার: টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। টুইস্টেড পেয়ার কেবল আবার দু ধরনের, ইউটিপি মানে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আর এসটিপি মানে শিল্ডেড টুইস্টেড পেয়ার। এই দু ধরনের টুইস্টেড পেয়ার কেবল আমরা দেখব। আর আনগাইডেড মিডিয়ার মধ্যে তিন ধরনের রয়েছে: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। এই তিন ধরনের ওয়েভ দিয়ে বা তিন ধরনের রশ্মি দিয়ে বা তিন ধরনের তরঙ্গ দিয়ে আমরা তথ্য আদান প্রদান করতে পারি। তো এই তিন ধরনের তরঙ্গ আমরা আজকের টপিকে দেখব। প্রথমেই আমরা দেখব টুইস্টেড পেয়ার কেবল, গাইডেড ট্রান্সমিশন মিডিয়া। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে প্রধান অংশ হিসেবে পরস্পর পেঁচানো একজোড়া ইনসুলেটেড কপার ওয়্যারের একটি গুচ্ছ ব্যবহৃত হয়। অর্থাৎ টুইস্টেড পেয়ার কেবলের প্রধান উপাদান হচ্ছে একজোড়া কপার ওয়্যার, যেগুলো ইনসুলেটেড। ইনসুলেটেড মানে রাবারের কোটিং দেওয়া আছে বা প্লাস্টিকের কোটিং দেওয়া আছে, অর্থাৎ ইনসুলেটেড, অর্থাৎ ইলেকট্রিক শক লাগবে না। এরকম সরু কপার ওয়্যারের দুটো দুটো এরকম কপার ওয়্যারকে পরস্পর একসাথে পেঁচানো থাকে। কেন পেঁচানো থাকে না, পেঁচানোটা এই কারণে থাকে কারণ দুটো তার যদি পাশাপাশি রাখা হয় তাহলে তারা একে অপরকে, মানে যখন তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হবে বা ইলেকট্রিক সিগন্যাল যখন তাদের মধ্যে দিয়ে যাবে, তখন তাদের যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন হবে সেই ম্যাগনেটিক ফিল্ডের প্রভাবে তারা একে অপরকে প্রভাবিত করবে, এবং যে ফলে তাদের মধ্যে দিয়ে যদি কোনো সিগন্যাল যায় সেই সিগন্যালটা বাধাপ্রাপ্ত হবে। এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেয়ারেন্স। তো এই ইন্টারফেয়ারেন্স, পারস্পরিক দুটো তার পাশাপাশি ইন্টারফেয়ারেন্সকে হাত থেকে বাঁচানোর জন্য এদেরকে কি করা হয় না, একে অপরের সঙ্গে পেঁচিয়ে দেওয়া হয়। পেঁচিয়ে দিলে কি হয়, ইন্টারফারেন্সটা হয় না। তো এই জন্য এরকম পেঁচানো তারগুলো ব্যবহার করা হয়, এগুলোকে বলা হয় টুইস্টেড পেয়ার। এরকম একাধিক টুইস্টেড পেয়ার একত্রে একটা গুচ্ছ আকারে ব্যবহার করা হয় একটা টুইস্টেড পেয়ার কেবলে। মূলত কম খরচে কম দূরত্বে ডেটা ট্রান্সমিশনের জন্য প্রয়োজন হয়। মনে রাখতে হবে টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে একদম বেসিক ধরনের নেটওয়ার্ক কেবল। এই ধরনের নেটওয়ার্ক কেবল অত্যন্ত সহজে উৎপন্ন করা যায়, অর্থাৎ সহজে নির্মাণ করা যায়, সব থেকে কম খরচ সাপেক্ষ, দাম কম, যেহেতু অত্যন্ত সহজে উৎপন্ন করা যায়, একসঙ্গে অনেক পরিমাণে তার তৈরি করা সম্ভব ফ্যাক্টরিতে, সেই জন্য এর খরচও কম। এবং কম খরচ বলে কম, এটা প্রচুর পরিমাণে টুইস্টেড পেয়ার কেবল লোকাল এরিয়া নেটওয়ার্কে ব্যবহার করা হয়। মনে রাখতে হবে টুইস্টেড পেয়ার কেবল কিন্তু লং ডিস্টেন্সে ডেটা ট্রান্সমিশনের জন্য একেবারেই উপযুক্ত নয়। সেই জন্য কম দূরত্বে ডেটা ট্রান্সমিশনের জন্য টুইস্টেড পেয়ার কেবল খুব সহজেই ব্যবহার করা যায়। টুইস্টেড পেয়ার কেবলের আরেকটা বড় সুবিধা হচ্ছে অ্যানালগ বা ডিজিটাল যে কোনো ধরনের ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল উপযুক্ত। অর্থাৎ তুমি টুইস্টেড পেয়ার কেবলের সাহায্যে অ্যানালগ ডেটাও সেন্ড করতে পারো, আবার ডিজিটাল ডেটাও টুইস্টেড পেয়ার কেবলের সাহায্যে সেন্ড করা যেতে পারে। যেমন লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ইথারনেট ল্যানের ক্ষেত্রে আমরা যে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করি তার মধ্যে দিয়ে কিন্তু ডিজিটাল ইলেকট্রিক সিগন্যাল পাস হয়। ট্রান্সমিশন এরর বা সম্প্রসারণ ত্রুটির সম্ভাবনা বেশি। এটা হচ্ছে একটা বিশেষ বৈশিষ্ট্য বা একটা বিশেষ ধরনের লিমিটেশন যে কোনো ট্রান্সমিশন মিডিয়ার থাকে, সেটা হচ্ছে ট্রান্সমিশন এরর। অর্থাৎ যখন ডেটা ট্রান্সমিশন হয় কোনো মিডিয়ার মধ্যে দিয়ে, সেটা তার হতে পারে বা বেতার হতে পারে, কিছুক্ষণ ডেটা ট্রান্সমিশন করার পর বা একটা নির্দিষ্ট সময় ডেটা ট্রান্সমিশন করার পর ওই তার মধ্যে কিছু কিছু ত্রুটি, সবসময় ডেটা ট্রান্সমিশন নিখুঁত হয় না, কিছু কিছু ত্রুটি দেখা দিতে পারে বা প্রবলেম দেখা দিতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। যে ডেটাগুলিকে সেন্ড করা হচ্ছে সেগুলি করাপ্ট করে যেতে পারে বা জায়গা মতো নাও পৌঁছতে পারে সঠিকভাবে। একে আমরা বলি, এক কথায় বলি, এদেরকে একত্রে বলি আমরা ট্রান্সমিশন এরর বা সম্প্রসারণ ত্রুটি। তো টুইস্টেড পেয়ার কেবলে এই ধরনের সম্প্রসারণ ত্রুটি বা ট্রান্সমিশন এরর হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি অন্যান্য কেবলের তুলনায়। টেলিফোন সিস্টেম ও ইথারনেট ল্যান সিস্টেমে এই ধরনের তার সব থেকে বেশি ব্যবহৃত হয়। টেলিফোন সিস্টেম মানে পুরোনো আমলের আদিকালের যে টেলিফোন সিস্টেম ছিল, বাড়িতে বাড়িতে যে টেলিফোন লাইন দেওয়া হতো বা ডেস্কটপ টেলিফোন বা যেটাকে আমরা বলতাম ল্যান্ড লাইন, এখনও অফিসে, বিভিন্ন সরকারি অফিসে বা বিভিন্ন অফিসে ল্যান্ডলাইন ব্যবহৃত হয়। তো সেই ল্যান্ডলাইন সিস্টেমে যে তার দেওয়া হয়, মাটির তলা দিয়ে সেই তার পাতা হয় এবং বাড়িতে বাড়িতে দেওয়া হয়, তো সেই তারগুলি মূলত কিন্তু টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, সেই তারের ক্ষেত্রে টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়। এছাড়া ওয়্যার্ড ইন্টারনেটের ক্ষেত্রে বা ওয়্যার্ড ল্যানের ক্ষেত্রে বাড়িতে বা স্কুলে বা সাইবার ক্যাফেতে একাধিক কম্পিউটারের মধ্যে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক যদি করা হয় এবং সেই লোকাল এরিয়া নেটওয়ার্ক যদি তার দিয়ে করা হয়, ইথারনেট ল্যান যেটাকে আমরা বলি, তো ইথারনেট ল্যানের ক্ষেত্রেও কিন্তু ওই টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, এক ধরনের টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, যেগুলোকে আমরা চলতি কথায় বলি ক্যাট 5 কেবল। ক্যাট 5 কেবল
ঠিক আছে? তো এইগুলো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের ব্যবহার। তো আমরা এখানে দেখছি একটা টুইস্টেড পেয়ার কেবলের ছবি, এটা একটা ক্যাট 5 কেবলেরই ছবি রয়েছে। তো খেয়াল করলে দেখলেই, ছবিটা দেখলেই বুঝতে পারবে এই যে এগুলো হচ্ছে টুইস্টেড পেয়ার, এবং একাধিক পেয়ার, 1 2 3 4, এখানে 4টে পেয়ার ব্যবহার করা হয়েছে। এটা একটা সিঙ্গেল লাইন, এটা আলাদা জিনিস, এইগুলো আলাদা। এটা ওর একটা জাল মতো থাকে, এটা গ্রাউন্ড করার জন্য বা অন্যান্য কাজে ব্যবহার করা হয়। কিন্তু মেন 4টে পেয়ার, 1 2 3 4, এই 4টে পেয়ার ব্যবহার করা হয়েছে। একটা নীল, একটা খয়েরি, একটা কমলা, একটা সবুজ। এবং এই 4টে পেয়ার মানে হচ্ছে দুটো করে তার আছে, এবং তার দুটো একে অপরের মধ্যে পেঁচানো রয়েছে। তো এটাকে আমরা বলছি টুইস্টেড পেয়ার। এবং ভেতরটা যদি দেখো তাহলে পেঁচানো তারগুলো দেখলেই বুঝতে পারবে এটা অরিজিনাল ছবি। এই ভিতরে তামার তারটা উকি দিচ্ছে, এই একটাই সিঙ্গেল তার আছে, তামার একটু মোটা মতো তার আছে, এবং এই তার উপরে রাবারের কোটিং দেওয়া আছে, কালারফুল রাবারের কোটিং দেওয়া আছে। তো এরকম 4টে পেয়ার ইউজ করে এই পুরো গুচ্ছটা তৈরি হয়েছে। এবং এই গুচ্ছটাকে দেখো একটা মেটালিক জ্যাকেটের মধ্যে রাখা আছে, তার বাইরে একটা প্লাস্টিক শক্ত পিভিসি পাইপের মধ্যে ঢোকানো আছে, এবং এই টোটাল তারটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এবারে আমরা দেখবো, একটু আগে যেটা বলছিলাম যে টুইস্টেড পেয়ার কেবল দু ধরনের হয়, এসটিপি আর ইউটিপি, অর্থাৎ শিল্ডেড টুইস্টেড পেয়ার এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এদের মধ্যে কম্প্যারিজন দেখবো, অর্থাৎ পার্থক্যটা কোথায়। পার্থক্যটা দেখলে বুঝতে পারবে। আমি বাঁ দিকে একটা ইউটিপি দেখিয়েছি, অর্থাৎ আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। টুইস্টেড পেয়ার আর আনশিল্ডেড টুইস্টেড পেয়ারের মধ্যে পার্থক্য একটাই, এই শিল্ডের পার্থক্য। এখানে এই শিল্ডটা আছে, মেটালিক শিল্ড, এখানে কিন্তু এটা নেই। এখানে সিম্পল টুইস্টেড পেয়ার, যেটা সেই টুইস্টেড পেয়ারটাকে সিম্পলি প্লাস্টিক কভার দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, দিলে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। আনশিল্ডেড টুইস্টেড পেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এর চারপাশে কোনো এক্সট্রা শিল্ডিং দেওয়া থাকে না, কোনো এক্সট্রা মেটাল শিল্ডিং দেওয়া থাকে না, একে ওই জন্য আনশিল্ডেড টুইস্টেড পেয়ার বলে। আর টুইস্টেড পেয়ার, শিল্ডেড টুইস্টেড পেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে এই যে টুইস্টগুলোর চারপাশে একটা মেটাল শিল্ড আছে, অর্থাৎ অ্যালুমিনিয়াম জাতীয় পদার্থের একটা বিশেষ আবরণ দেওয়া থাকে, তার উপরে প্লাস্টিকের কভার থাকে। এখন এই পার্থক্যটা হওয়ার ফলে কি হয় না, পার্থক্যটা এটাই হয় যে এই এক্সট্রা শিল্ডটা এই ধরনের টুইস্টেড পেয়ার কেবলকে বাইরের, মানে আশেপাশের পরিবেশে থাকা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের হাত থেকে যে ইন্টারফেয়ারেন্স হয় বা ইলেকট্রোম্যাগনেটিক যে নয়েজ হয় তার হাত থেকে ভিতরের যে তার, সেই তারকে প্রোটেক্ট করে। অর্থাৎ এর মধ্যে যখন তথ্য আদান প্রদান হয় তখন বাইরের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের প্রভাবে তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে, যেটা এর কিন্তু সেটা থাকে না, এর এই প্রোটেকশনটা থাকে না, এর এই প্রোটেকশনটা থাকে। মানে ন্যাচারালি এই তারটা অনেক চিপ, অনেক সস্তা, এটা তৈরি করাও সহজ। এই তার তুলনামূলক তৈরি করা ডিফিকাল্ট বলে এর এর খরচ অনেক বেশি হয়, এটা হাই কোয়ালিটি তার হয়। একটু সিরিয়াস কাজে এই ধরনের তার ব্যবহার করা হয়, আর সাধারণ ক্ষেত্রে হোম হোম ইউজের জন্য এই ধরনের তার ওকে, এই ধরনের তার ইউটিপি ইউজ করা হয়। এবারে আমরা দেখলাম টুইস্টেড পেয়ার কেবলের পর এবার আমরা দেখব কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবল একটু অন্য ধরনের কেবল। টুইস্টেড পেয়ার কেবলে যেমন একটা পেয়ার ব্যবহার করা হয় এবং পেয়ারের অসংখ্য গুচ্ছ ইউজ করা হয়, কোএক্সিয়াল কেবল কিন্তু তা হয় না। কোএক্সিয়াল কেবল কিন্তু একটাই সিঙ্গেল তার হয়, যেটাকে আমরা বলি কোএক্সিয়াল কেবল। এবং সেই সিঙ্গেল তারকেই ট্যাপিং করে করে বিভিন্ন জায়গায় কানেকশন দেওয়া হয়। দেখো কিরমভাবে হয়, একাধিক স্তর বা লেয়ার দ্বারা গঠিত এক প্রকার হাই ব্যান্ডউইথ যুক্ত নেটওয়ার্ক মিডিয়া, অর্থাৎ অনেকগুলো লেয়ারে এটা তৈরি করা হয়। মূল পরিবাহী হিসেবে কেন্দ্রে একটি মোটা ও শক্ত তামার তার ব্যবহার করা হয়, যাকে বলা হয় কোর। সাধারণত কোএক্সিয়াল কেবলের আমি একটু পরে স্ট্রাকচারটা দেখাবো। কোএক্সিয়াল কেবলের স্ট্রাকচারটা হচ্ছে ওর সেন্টারে বা কেন্দ্রে একটা মোটা শক্ত তার থাকে, তামার তার থাকে, এটা বেশ শক্ত এবং বেশ মোটা। এরকম একটা তামার তার থাকে যেটা হচ্ছে মেন পরিবাহী, অর্থাৎ ওর মধ্যে দিয়ে মেন তথ্য আদান প্রদানটা হয়, মানে ওর মধ্যে দিয়ে মেন সিগন্যালটা পাস করে। এবার একটা অতিরিক্ত পরিবাহী মাধ্যম, যেটা কিনা ওই অ্যালুমিনিয়াম বা ওই তামা জাতীয় পদার্থেরই ধাতব জালিকা আকারে কি হয় না, কোরকে ঘিরে থাকে। বেসিক্যালি কোরকে ঘিরে থাকে একটা ইনসুলেটিং মিডিয়া আছে, মানে এই যে ভেতরের যে কোর যেটা বললাম শক্ত মোটা তামার তার, তার উপরে একটা রাবারের কোটিং থাকে, রাবার বা ওই জাতীয় মেটেরিয়ালের, আর্টিফিশিয়াল মেটেরিয়ালের একটা কোটিং থাকে, তাকে বলে ইনসুলেটিং কভার। কারণ ওটা না দিলে তো ওখান থেকে ইলেকট্রিক মানে কানেকশন হয়ে যাবে বাইরের সাথে, শক লাগবে। সেই জন্য ওটাকে ঘিরে দেওয়া হয়, কভার দিয়ে ঘিরে দেওয়া হয়। ওই কভারের উপরে এই ধাতব জালিকাটা আবার আরেকবার কভার দেওয়া হয়, দিয়ে তার উপর আরেকটা কভার দেওয়া থাকে, ওরকম ইনসুলেটিং কভার, তার উপরে প্লাস্টিকের জ্যাকেট দেওয়া থাকে, একদম বাইরের যে শক্ত প্লাস্টিকের বা পিভিসির জ্যাকেটটা দেওয়া থাকে। এরকম তারকে আমরা বলি কোএক্সিয়াল কেবল। এটা কেন বাইরের জালিকাটা দেওয়া থাকে না, ওটা হচ্ছে এক্সট্রা শিল্ড। ওই শিল্ডটা যথারীতি ওই বাইরের এ থেকে প্রভাব থেকে, বাইরের ম্যাগনেটিক প্রভাব থেকে, ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব থেকে ভেতরের তারটিকে রক্ষা করে, ভেতরের সিগন্যালকে রক্ষা করে। তো এবং এই শিল্ডটি বেশ স্ট্রং ধরনের শিল্ড, সাধারণত লং ডিস্টেন্স হাই স্পিড ডেটা ট্রান্সমিশন করা যায়। কোএক্সিয়াল কেবল মূলত ব্রডব্যান্ড পরিষেবার সাথে যুক্ত, মানে বাড়িতে বাড়িতে যে কেবল টিভি দেওয়া হয়, কেবল টিভি পরিষেবা দেওয়া হয় এবং যে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দেওয়া হয় মূলত কোএক্সিয়াল কেবলের সাহায্যে দেওয়া হয়।
বিশেষত কেবল টিভি, কারণ একটা কেবল টিভিতে প্রচুর পরিমাণে চ্যানেল থাকে। এখন এই চ্যানেলগুলোকে ট্রান্সমিট করার জন্য একই তার দিয়ে হাই ব্যান্ডউইথ যুক্ত তার প্রয়োজন হয়। কোয়েক্সিয়াল কেবলের ব্যান্ডউইথ অনেক হাই, যেহেতু ব্যান্ডউইথ অনেক হাই তাই এর চ্যানেল ক্যাপাসিটি অনেক বেশি, তাই এর মধ্যে দিয়ে একাধিক চ্যানেল, অসংখ্য চ্যানেল পাস করানো যেতে পারে। সেই জন্য বাড়িতে বাড়িতে কেবল টিভি পরিষেবা এবং ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দিতে কোয়েক্সিয়াল কেবল কিন্তু ব্যবহার করা হয়। এবং তুলনামূলকভাবে টুইস্টেড পেয়ার কেবলের থেকে লং ডিস্টেন্সের তথ্য আদান প্রদান করার জন্য কোয়েক্সিয়াল কেবল উপযুক্ত। এই আমরা কোয়েক্সিয়াল কেবলের অরিজিনাল ছবি দেখতে পাচ্ছি। এই ভেতরে হচ্ছে মেটাল কোর, তার উপরে ইনসুলেটিং কভার, তার উপরে তারের জালিকা, তার উপরে পিভিসি পাইপের কোটিং, ফাইনাল কোটিং, জ্যাকেট, মেটাল জ্যাকেট, এই প্লাস্টিক জ্যাকেট। এই হচ্ছে আমাদের কোয়েক্সিয়াল কেবলের অরিজিনাল একটা কোয়েক্সিয়াল কেবলের ছবি দেখানো হয়েছে। এখানে কোয়েক্সিয়াল কেবলের গঠন দেখানো হয়েছে আরেকবার পরিষ্কার করে। এই ইনার কন্ডাক্টর মানে যে শক্ত মোটা তামার তার, যেটাকে ইনার কন্ডাক্টর বলা হচ্ছে, তার চারপাশে ইনসুলেটরের কভার দেওয়া আছে। সেই ইনসুলেটরের ওপর আবার আউটার কন্ডাক্টর মানে শিল্ড দেওয়া আছে, যেটা কিনা একটা ধাতব জালিকা, অ্যালুমিনিয়াম বা তামা জাতীয় কম্পোজিট মেটেরিয়াল দিয়ে তৈরি একটা ধাতব জালিকা বা জালের মতো একটা আবরণ। তার উপরে আরেকটা ইনসুলেটর দেওয়া আছে মানে আরেকটা রাবারের কোটিং, তার উপরে ফাইনাল পিভিসি প্লাস্টিকের কোটিং, শক্ত প্লাস্টিকের কোটিং, যেটা কিনা বাইরের চোট আঘাত থেকে গোটা তারটাকে রক্ষা করবে। তাহলে এই হয়ে গেল আমাদের কোয়েক্সিয়াল কেবলের স্ট্রাকচার। এইবারে আমরা দেখব ফাইনালি ফাইবার অপটিক কেবল, যেটা নিয়ে আমি একটু আগে বলছিলাম যে লাইট পরিবহন হয়, এটা আমরা দেখব এবারে। ফাইবার অপটিক কেবল হচ্ছে হাই কোয়ালিটি গ্লাস বা প্লাস্টিক দ্বারা নির্মিত এক প্রকার চুলের মতো সরু তন্তু বা ফাইবার দ্বারা গঠিত নেটওয়ার্ক মিডিয়া। মানে ফাইবার অপটিক্যাল ফাইবার হচ্ছে এক ধরনের সরু সরু মানুষের চুলের মতো সরু এক ধরনের প্লাস্টিক বা কাঁচ দিয়ে তৈরি তন্তু বা ফাইবার, সরু চুলের মতো নরম। এখন এর বৈশিষ্ট্য হচ্ছে এর ভেতর দিয়ে আলো পাস করতে পারে, অর্থাৎ একদিকে যদি আমি ফাইবারের এক মাথায় যদি আমি লাইট ফেলি তাহলে অন্য মাথা দিয়ে সেই লাইট বেরোবে। এটা ফাইবারের বৈশিষ্ট্য। কিভাবে সেটা সম্ভব হয় সেটা একটু পরে বলবো। ফাইবার অপটিক কেবলের গঠন দেখলে তোমরা সেটা বুঝতে পারবে। ভেতরে আলোক তরঙ্গ কি হয় না রিফ্লেক্ট করে করে প্রবাহিত হয়। এখন যেহেতু আলোক তরঙ্গ এর মধ্যে দিয়ে প্রবাহিত হয় এবং এটা হাই কোয়ালিটি গ্লাসের মধ্যে দিয়ে, স্বচ্ছ গ্লাসের মধ্যে দিয়ে আলো যায় যেহেতু, সেজন্য ফাইবার অপটিক কেবলে মূলত তথ্য আদান প্রদানটা হয় আলোর মাধ্যমে, অর্থাৎ লাইট সিগন্যাল দিয়ে, লাইট পালসের মধ্যে দিয়ে তথ্য আদান প্রদান হয়। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থেকে সম্পূর্ণ মুক্ত ও সর্বাধিক ব্যান্ডউইথ এবং এক্সট্রিমলি হাই ডেটা রেট যুক্ত। অর্থাৎ বলছে যে এর কোনো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স নেই, অর্থাৎ এর আশপাশে যদি যত শক্তিশালী ইলেকট্রিক পাওয়ার ফিল্ডই থাকুক না কেন বা ম্যাগনেটিক ফিল্ডই থাকুক না কেন, লাইট কখনো তার দ্বারা এফেক্টেড হয় না। আমরা সবাই জানি চৌম্বক শক্তির দ্বারা আলো কোনো প্রভাবিত হয় না। যেহেতু এর মধ্যে দিয়ে লাইট পাস করে সেই জন্য এ কোনোভাবেই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থেকে মানে ইন্টারফারেন্সের দ্বারা প্রভাবিত হয় না, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা ক্রসটক থেকে সম্পূর্ণরূপে মুক্ত। এবং এর ব্যান্ডউইথ অনেক বেশি, অর্থাৎ প্রচুর পরিমাণে মানে হাই ফ্রিকোয়েন্সি ডেটাও পাস করতে পারে এবং এক্সট্রিমলি হাই ডেটা রেট যুক্ত, অর্থাৎ স্পিডটা ডেটা ট্রান্সফার করার যে স্পিড, যেহেতু আলোর স্পিডে ডেটা ট্রান্সমিট করে তাই এর স্পিডটা অনেক অনেক বেশি। অত্যন্ত দীর্ঘ দূরত্বে বিশ্বাসযোগ্যভাবে কমিউনিকেশন করার ক্ষেত্রে উপযুক্ত। তো লম্বা ডিস্টেন্সে, লং ডিস্টেন্সে মানে বলা যেতে পারে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিশ্বাসযোগ্যভাবে, এফিসিয়েন্টলি এবং রিলায়েবলি ডেটা ট্রান্সফার করার ক্ষেত্রে ফাইবার অপটিক কেবল কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেন বর্তমানে দেখবে বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন জিও বা এই ধরনের কোম্পানি, তারা কি করেছে না তারা সারা দেশ জুড়ে ফাইবার অপটিক কেবল পেতে ফেলেছে এবং এই ফাইবার অপটিক কেবলের মাধ্যমে তারা টেলিফোন যোগাযোগ ব্যবস্থা এবং ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা সারা দেশের মানুষকে দিচ্ছে। সর্বাপেক্ষা খরচ সাপেক্ষ, প্রযুক্তিগতভাবে জটিল এবং ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ করা কঠিন। বুঝতেই পারছো এই ধরনের ফাইবার অপটিক কেবল যেহেতু এটা সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের, এর মধ্যে দিয়ে আলো পাস করে এবং আলোর মধ্যে দিয়ে তথ্য আদান প্রদান করে, সেই জন্য এটা প্রযুক্তিগতভাবে এটা তৈরি করা জটিল এবং ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ করাটাও কঠিন এবং খরচ সাপেক্ষ। যেহেতু এটা অত্যন্ত খরচ সাপেক্ষ সেই জন্য সাধারণত কোনো ইন্ডিভিজুয়াল বা সাধারণ ব্যক্তির পক্ষে এটাকে এফোর্ড করা সম্ভব হয় না। বড় বড় কোম্পানি, অর্গানাইজেশন এবং সরকার তারা ফাইবার অপটিক কেবল ব্যবহার করে নেটওয়ার্কিং করার ক্ষেত্রে এবং হাই স্পিড নেটওয়ার্কিং করার জন্য ফাইবার অপটিক কেবল ব্যবহার করা হয়। সাধারণ কাজে ফাইবার অপটিক কেবলের কোনো প্রয়োজন নেই। আর রক্ষণাবেক্ষণ করাটা সত্যিই কঠিন, তার কারণ হচ্ছে এই ফাইবার অপটিক কেবল যেহেতু কাঁচ দ্বারা নির্মিত, অ্যাকচুয়ালি ভেতরের যে প্রধান তন্তুটা কাঁচ দ্বারা নির্মিত, তাই খুব সাবধানে হ্যান্ডেল করতে হয়। মানে খুব বেশি বাঁকালে বা খুব জোরে শক মারলে বা ধাক্কা দিলে কিন্তু ফাইবার অপটিক কেবলের ভেতরের তারগুলি কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যায় বা ভেঙে যায় এবং সেক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন হবে না।
এছাড়া ফাইবার অপটিক কেবল, দুটো ফাইবার অপটিক কেবলকে জোড়া সেটা একটা কঠিন বিষয়, কারণ এটা তো আর ইলেকট্রিক তার নয় যে আমি দুটোকে ধরে প্লাস দিয়ে জুড়ে দেবো, সেটা সম্ভব নয়। ফাইবার অপটিক কেবল দুটো প্রান্ত জুড়তে গেলে তাদেরকে একদম অ্যালাইন করে ফিউজ করে দিতে হয়, এবং এর জন্য ফিউজার বলে এক ধরনের মেশিন আছে, যে ফিউজার মেশিন দিয়ে ওটা কাজটা করা হয়, এবং সেই ফিউজার মেশিনটা চালাতে জানতে হয়, না জানলে ফাইবার অপটিক কেবল নিয়ে কাজ করা সম্ভব নয়। এই সমস্ত কারণে ফাইবার অপটিক কেবল ব্যবহার করা যথেষ্ট পরিমাণে কঠিন এবং খরচ সাপেক্ষ। এখানে আমরা একটা ফাইবার অপটিক কেবলের ছবি দেখতে পাচ্ছি। এটা বেসিক্যালি এক প্রকার মাল্টিমোড ফাইবার অপটিক কেবল, হাই ডেফিনেশন, কারণ এর মধ্যে একটা ফাইবার নয়, একাধিক ফাইবার অপটিক কেবল লাইন লাগানো আছে। এই যে এগুলো যতগুলো হলুদ, ওগুলো প্রত্যেকটা একটা সিঙ্গেল ফাইবার অপটিক কেবল ইউনিট, অর্থাৎ ওর ভেতরে একটা করে চুলের মতো সরু কাঁচের লাইন আছে, এবং যা যা থাকার তা আছে, এবং এই জিনিসগুলো একটা শক্ত মোটা মেটালিক একটা তারকে ঘিরে রেখেছে। এটা কেন দেওয়া হয়েছে না, এটা হচ্ছে স্টিফারের কাজ হচ্ছে এই যে তারটাকে একটু স্টিফ করে, শক্ত করে, যেন তারটাকে যাতে বেশি বাঁকানো না যায়, কারণ যদি বেশি বাঁকানো হয় তাহলে যে ছোটো 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 যে ফাইবার অপটিক কেবলগুলো আছে সব ভেঙে যাবে ভেতর থেকে। এটাতে করা যাতে আটকানোর জন্য এই ভেতরে শক্ত তারটা মাঝখানে দেওয়া থাকে। এর উপরে যে শিল্ড নয়, এগুলো কভারিং করা আছে, যে চাপা দেওয়া আছে, এবং তার উপরে প্লাস্টিকের জ্যাকেট করা আছে। আচ্ছা, তো এখানে আমরা ফাইবার অপটিক কেবলের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এই যে ভেতরে ইনার কোর, যেটা কিনা সম্পূর্ণ কাঁচ দিয়ে, বিশুদ্ধ কাঁচ দিয়ে তৈরি বা প্লাস্টিক দিয়ে তৈরি। এর উপরে আছে একটা স্তর, যেটাকে আমরা বলছি ক্ল্যাডিং। এই ক্ল্যাডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্ল্যাডিং আর কোর, কারণ এই দুটো দিয়েই মেন তথ্যটা আদান প্রদান হয়। ক্ল্যাডিংটা হচ্ছে এই একই কাঁচ দিয়ে তৈরি মেটেরিয়াল, কিন্তু এটাকে একটু অর্ধস্বচ্ছ করে দেওয়া আছে। অর্ধস্বচ্ছ করে দেওয়া মানে এমন করা আছে এর প্রতিসরাঙ্কটা এর থেকে কম। যেহেতু তাই সেজন্য আলো যখন এর ভিতর দিয়ে পাস করে, তখন আলো ওই এর গায়ে পড়লে, মানে ক্ল্যাডিং এর ভিতরের গায়ে টাচ করলে রিফ্লেকশন হয়, যেটাকে আমরা বলি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তোমরা ক্লাস 8 বা এতে পড়েছ। যার ফলে যে একই ফেনোমেননের ফলে মরুভূমিতে মরীচিকার সৃষ্টি হয়, সেম জিনিসের ভিতরে হয়, একেবারে সরু চুলের মতো এই কোরের ভিতরে। এর ভিতরে আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়, এবং আলো রিফ্লেক্ট করে করে ভিতর দিয়ে পাস করে। তো এটাকে ক্ল্যাডিং বলে। ক্ল্যাডিং এর উপর অস্বচ্ছ প্রাইমারি বাফার থাকে, তার উপর আরেকটা সেকেন্ডারি বাফার দেওয়া থাকে নরম করার জন্য, তার উপরে স্ট্রেন্দিং মেম্বার দেওয়া থাকে শক্ত করার জন্য, মানে পুরো জিনিসটাকে বেশি বাঁকানো না যায়, এবং বাইরে আউটার জ্যাকেট বা প্লাস্টিকের পিভিসি শক্ত জ্যাকেটটা থাকে, যেটা বাইরের আঘাত থেকে ওকে রক্ষা করে। তো এটা হচ্ছে ফাইবার অপটিক কেবলের একটা মডার্ন ফাইবার অপটিক কেবলের একটা গঠন চিত্র। এবার এখানে দেখানো হচ্ছে কিভাবে লাইট প্রপাগেশন হয় ফাইবার অপটিক কেবলের ভিতর দিয়ে, যেটা আমি একটু আগে বলছিলাম, ব্যাখ্যা করছিলাম। তো এইটা আমার একটা ফাইবার অপটিক কেবলের প্রস্থচ্ছেদ। তো এটা ক্ল্যাডিং, ওপরের এই মানে ক্ল্যাডিং তো ঘিরে রেখেছে, এই উপরে নিচে ক্ল্যাডিং তাই রয়েছে, এই উপরে ক্ল্যাডিং নিচে ক্ল্যাডিং, আর এই মাঝখানটা শক্ত সাদা জায়গাটা হচ্ছে গিয়ে কোর। তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, মানে এই অ্যাঙ্গেলে এই অ্যাঙ্গেল দিয়ে বা সোজা বা এই অ্যাঙ্গেলে যদি কোনো রশ্মি ঢোকে, তাহলে সেটা এর ভেতরেই রয়ে যাবে। কীরকমভাবে না, এর যেমন সবুজ নীল আলোটা দিয়ে দেখানো হয়েছে, নীল রশ্মিটা ঢুকছে, ঢুকে এর ভেতরে ঢোকার পর একটু বেঁকেছে। কেন বেঁকেছে না, যেহেতু এটা বাইরে বাতাস, এই ভেতরটা কাঁচ দিয়ে তৈরি, সেজন্য তোমরা জানো একে বলে রিফ্র্যাকশন বা প্রতিসরণ বলে। আলো এই সারফেসে পড়ে সামান্য বাঁক নেয়, বাঁক নিয়ে ভেতরে ঢোকার পর আবার এই ভেতরে সোজা আলো তো সবসময় সরল রেখায় চলে, সোজা গিয়ে ভিতরে ক্ল্যাডিংয়ের গায়ে আঘাত করে, মানে ধাক্কা খায়, মানে রিফ্লেকশন হয়, পুরোটা রিফ্লেকশন হয়, এবং আমার পুরো রশ্মিটা ভিতরেই ফিরে আসে, এবং উল্টো দিকে আবার রিফ্লেকশন হয়, আবার উপরের দিকে ওঠে, আবার ধাক্কা খায়, আবার নিচে নামে। অর্থাৎ আলোটা এই 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 এইভাবে উপরে নিচে রিফ্লেকশন হতে থাকে, এবং এটাকে আমরা বলি আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবং এই বারে বারে রিফ্লেকশন হতে 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 এটা অপর প্রান্তে পৌঁছে যায় অত্যন্ত দ্রুত, অত্যন্ত ফাস্ট। তো এটাকে আমরা বলছি লাইট প্রপাগেশন থ্রু অপটিক্যাল ফাইবার। এইভাবে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে লাইট প্রপাগেশন হয়। তো এক সাইডে সাধারণত এলইডি লাইট ইউজ করা হয়, বা লেজার এলইডি ইউজ করা হয়, এবং সেই লেজার রশ্মির ভেতর দিয়ে পাস করে, এবং উল্টো দিকে লেজার সেন্সার বা ডিটেক্টর থাকে, ডিটেক্টর দিয়ে এটাকে ডিটেক্ট করা হয়, এবং এর ভেতর দিয়ে সম্পূর্ণ কোনো অ্যানালগ নয়, সম্পূর্ণ ডিজিটাল সিগন্যাল পাস করে। লাইটের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল সিগন্যাল পাস করে। অপটিক্যাল ফাইবার তাই সর্বদা ডিজিটাল হয়। তো এই আমাদের হয়ে গেল টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল এবং অপটিক্যাল ফাইবার কেবল। গাইডেড ট্রান্সমিশন মিডিয়া হয়ে যাওয়ার পর এবার আমরা ধরবো আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া। তো আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া বা ওয়্যারলেস ট্রান্সমিশন মিডিয়াতে আমরা প্রথমেই দেখেছিলাম ছিল তিনটে ভাগ: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আর ইনফ্রারেড ওয়েভ। তো আমরা সেগুলো এক এক করে দেখব। প্রথমে আমরা দেখব রেডিও ওয়েভ। রেডিওর নাম সবাই শুনেছ। রেডিও ওয়েভ হচ্ছে সব থেকে পুরনো ওয়্যারলেস টেকনোলজি।
বলা হচ্ছে 3 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, তোমরা সবাই জানো, কম্পাঙ্কযুক্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গকে রেডিও ওয়েভ বলা হয়। মনে রাখতে হবে পৃথিবীতে নানান ধরনের তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে। আলো এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, তাপও এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এক্সরেও এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ, রেডিও এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এই তড়িৎচুম্বকীয় তরঙ্গ বা রশ্মিগুলো অদৃশ্য হয়, আমরা এদের খালি চোখে কোনোদিন দেখতে পাই না। আলোকেও আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু আলোর সাহায্যে আমরা বিভিন্ন বস্তুকে দেখতে পাই। তো এগুলো সবই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তো এদের প্রত্যেকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে বা কম্পাঙ্ক থাকে বা একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে। তো সেই তরঙ্গ দৈর্ঘ্য বা কম্পাঙ্কের ওপর ভিত্তি করে এগুলোকে ভাগ করা হয়, এবং তাদের ওপর নির্ভর করে কার কম্পাঙ্ক কত, তার উপর নির্ভর করে রশ্মিটা কী ধরনের আচরণ করছে, এবং তাদের সেই মতো নাম দেওয়া হয়। যেমন রেডিও ওয়েভ বলা হয় 3 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট তরঙ্গকে। এরকম তরঙ্গগুলোকে আমরা বলি রেডিও ওয়েভ। তো এটা এক প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো এর বৈশিষ্ট্য হচ্ছে ব্রডকাস্ট প্রকৃতির হয়, অর্থাৎ উৎসস্থল মানে যে অ্যান্টেনা যেখান থেকে রেডিওটা ওয়েভটা উৎপন্ন করা হচ্ছে সেখান থেকে উৎপন্ন হয়েই ওটা বৃত্তাকারে চারিদিকে গোল হয়ে ছড়িয়ে পড়তে থাকে। অনেকটা যদি তোমরা শান্ত পুকুরের জলে ঢিল মারো, ঢিল মারলে যেরকম ঢেউ ওঠে এবং গোল হয়ে গোটা পুকুর জুড়ে ঢেউটা ছড়িয়ে পড়ে, রেডিও ওয়েভের ক্ষেত্রে এক্স্যাক্টলি সেরকমই হয়। সরাসরি ভয়েস কমিউনিকেশনের জন্য রেডিও ওয়েভ বহুল প্রচলিত। আমরা বহুকাল আগে থেকে দেখে আসছি রেডিওর মাধ্যমে আমরা ভয়েস কমিউনিকেশন হয়, অর্থাৎ সাউন্ড চলে আসে, লোকের গলার আওয়াজ চলে আসে। তো ভয়েস কমিউনিকেশনের জন্য রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। রেডিও ওয়েভ মূলত ইউজ করা হয় কথা বলার জন্য বা ভয়েস কমিউনিকেশন করার জন্য। রেডিও ওয়েভ সাধারণত বাড়িঘর ইত্যাদি বাধা ভেদ করতে সক্ষম। এমনিতে রেডিও ওয়েভ কি না, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড় এবং লো ফ্রিকোয়েন্সি, সেই জন্য সাধারণত বাড়িঘর ইত্যাদি বাধা অতিক্রম করে চলে আসতে পারে, অর্থাৎ ঘরের ভিতরে থাকলে রেডিও ওয়েভ বাধাপ্রাপ্ত হয় না। এই জন্য আমাদের কখনোই রেডিও সিগন্যাল বাধা পেলে আমাদের বাড়ির বাইরে নিয়ে গিয়ে বা মাঠে নিয়ে গিয়ে দেখলে সুবিধা খুব একটা হয় না। কিন্তু এর একটা বৈশিষ্ট্য হচ্ছে আবহাওয়ার ওপরের কার্যকারিতা অনেক অংশে নির্ভর করে। বাতাসে যদি মেঘ থাকে, জলীয় বাষ্প থাকে, এবং যদি ঝোড়ো ওয়েদার হয় বা যদি বজ্রগর্ভ মেঘের সম্ভাবনা হয়, তাহলে কিন্তু রেডিও ওয়েভ বাধাপ্রাপ্ত হয়। তার কারণ রেডিও ওয়েভের বৈশিষ্ট্যই হচ্ছে রেডিও ওয়েভ সর্বদা যেখানে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে তার দ্বারা রিফ্লেক্টেড হয় বা ডিফ্লেক্টেড হয় বা বিক্ষিপ্ত হয়। তো বাতাসে যদি মেঘ থাকে প্রচুর পরিমাণে, বজ্রগর্ভ মেঘ যদি থাকে, তাহলে তার মধ্যে প্রচুর পরিমাণে চার্জড পার্টিকেল বা আহিত কণার মানে উপাদান বেড়ে যায়, এবং যার ফলে কী হয়, ওই আহিত কণাতে এই রেডিও ওয়েভ বাধা পায় এবং রিফ্লেক্টেড হয়ে যায় বা ডিফ্লেক্টেড হয়ে যায়। যার ফলে আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে কিন্তু রেডিও ওয়েভ দিয়ে ভালোভাবে কাজ করা যায় না বা রেডিও সিগন্যাল ভালো কাজ করে না। তো এটা হচ্ছে রেডিও ওয়েভের বিভিন্ন বৈশিষ্ট্য। তো এবারে আমরা দেখতে পাচ্ছি যে ছবিতে যেটা, সেটা হচ্ছে রেডিও ইকুইপমেন্টস। এগুলোকে আমরা হ্যাম রেডিও বলছি। এই সমস্ত রেডিও ইকুইপমেন্টগুলো ব্যবহার করে বিভিন্ন দুর্যোগের সময়, বিপদের সময় মানুষ যখন বিপদে পড়ে তখন উদ্ধার কার্য চালানোর জন্য এই রেডিওগুলো ইউজ করা হয়। এছাড়াও কমিউনিকেশন করার জন্য দূরপ্রান্তে মানুষের সাথে কমিউনিকেট করার জন্য অনেক সময় এই ধরনের রেডিও ওয়েভের প্রচলন আছে। রেডিও ওয়েভের পরে আমরা দেখবো আরেকটু সফিস্টিকেটেড জিনিস, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ হচ্ছে 1 গিগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে মাইক্রোওয়েভ বলে, অর্থাৎ রেডিও ওয়েভের থেকে কিছুটা বেশি ফ্রিকোয়েন্সি এবং কম তরঙ্গ দৈর্ঘ্যযুক্ত ওয়েভকে মাইক্রোওয়েভ বলা হয়। মাইক্রোওয়েভ হচ্ছে ইউনিডাইরেকশনাল, অর্থাৎ সরল রৈখিক পথে প্রবাহিত হয়। অর্থাৎ মাইক্রোওয়েভের যে বৈশিষ্ট্য, যেটা হচ্ছে মাইক্রোওয়েভ হচ্ছে সর্বদা আলোর মতো সরল রেখায় চলে। যদিও মাইক্রোওয়েভ অদৃশ্য, দেখতে পাওয়া যায় না, কিন্তু মাইক্রোওয়েভ সর্বদা সরল রেখায় চলে। এই জন্য মাইক্রোওয়েভের যে অ্যান্টেনাগুলো ব্যবহার করা হয় সেই অ্যান্টেনাগুলো সর্বদা উঁচু টাওয়ারে এবং একই লাইন অফ সাইটে পরপর বসাতে হয়। একই লাইন অফ সাইট মানে এক সরল রেখায় বসাতে হয়, সমান সমান অ্যাঙ্গেলে। ঠিক আছে? কেননা যেহেতু ওই ইউনিডাইরেকশনাল, তাই যদি আমার মানে অ্যান্টেনাগুলো যদি অ্যালাইন্ড না হয় তাহলে কিন্তু ফোকাস আউট হয়ে যাবে এবং কানেকশন হবে না। মাইক্রোওয়েভ বাড়িঘর প্রভৃতি বাধা সহজে ভেদ করতে পারে না। উঁচু উঁচু বাড়ি, পাহাড়, পর্বত এগুলোতে বাধাপ্রাপ্ত হয় মাইক্রোওয়েভ। যেহেতু মাইক্রোওয়েভ এগুলোতে বাধাপ্রাপ্ত হয় সহজেই, সেই জন্যই মাইক্রোওয়েভের যে সেলফোন টাওয়ারগুলো হয় সেই টাওয়ারগুলো সাধারণত উঁচু উঁচু টাওয়ার হয়, যাতে কোনো রকম বাধা না পায় সামনে। গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশন, ওয়্যারলেস ল্যান্ড এবং সেলুলার নেটওয়ার্ক এবং মাইক্রোওয়েভ সেলুলার নেটওয়ার্কে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ব্যবহার করা হয়। কয়েকটা উদাহরণ এখানে দেওয়া হয়েছে কোন কোন ক্ষেত্রে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন আমরা ব্যবহার করি। একটা হচ্ছে গ্লোবাল স্যাটেলাইট কমিউনিকেশন, অর্থাৎ কৃত্রিম উপগ্রহের মাধ্যমে যে যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে সেখানে। এছাড়া ওয়্যারলেস ল্যানের ক্ষেত্রে, এছাড়া সেলফোন নেটওয়ার্ক, অর্থাৎ আমরা যে মোবাইল ফোন ব্যবহার করছি সেক্ষেত্রে এই সেলফোন নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ব্যবহার করা হয়।
তো এই হচ্ছে মাইক্রোওয়েভ অ্যান্টেনার ছবি। আমরা ছবিতে দেখতে পাচ্ছি বিশাল বড় টাওয়ারের মাথায় অনেক ধরনের অ্যান্টেনা বসানো আছে। মাইক্রোওয়েভের ক্ষেত্রে দু ধরনের অ্যান্টেনা ব্যবহার করা হয়। একটা হচ্ছে প্যারাবোলিক ডিশ অ্যান্টেনা, এই যে প্যারাবোলিক ডিশ অ্যান্টেনার ছবি দেওয়া রয়েছে, যেটা কিনা মাইক্রোওয়েভকে রিসিভ করতে সাহায্য করে। আরেকটা হচ্ছে হর্ন অ্যান্টেনা, সোজা মতো হয়, এই যেমন এখানে ড্রামের মতো যে অ্যান্টেনাগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এগুলোকে বলা হর্ন অ্যান্টেনা। হর্ন অ্যান্টেনার সাহায্যে মাইক্রোওয়েভকে ট্রান্সমিট করা হয়, অর্থাৎ উৎপন্ন করে মাইক্রোওয়েভকে জেনারেট করে ট্রান্সমিট করা হয় এই হর্ন অ্যান্টেনা দিয়ে। তো এটা হচ্ছে মাইক্রোওয়েভ অ্যান্টেনা। এরপরে আমরা দেখব ইনফ্রারেড ওয়েভ। ইনফ্রারেড ওয়েভ হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি বিশিষ্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। একে আমরা বলছি ইনফ্রারেড ওয়েভ, অর্থাৎ এর যে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গ দৈর্ঘ্যটার যে বা এই যে কম্পাঙ্ক, সেটা কিন্তু রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভের থেকে অনেকটাই বেশি। তো ইনফ্রারেড হচ্ছে বাড়ির দেওয়াল ভেদ করতে পারে না বলে এইটা একটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। ইনফ্রারেডের বৈশিষ্ট্য হচ্ছে বাড়ির দেয়াল, মোটা দেয়াল ভেদ করতে পারে না। যেহেতু ভেদ করতে পারে না, সেজন্য ইনফ্রারেডের সিগন্যাল সবসময় একটা ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এর ফলে কি হয়, ডিস্টেন্সটা শর্ট হয়, শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন হয়, এবং এই শর্ট ডিস্টেন্স কমিউনিকেশন ব্যবস্থায় ইনফ্রারেড প্রচণ্ড রকম ব্যবহার করা হয়। উদাহরণ হচ্ছে ধরো টিভির রিমোট কন্ট্রোল, ব্লুটুথ স্পিকার, দুটো ফোনের মধ্যে ব্লুটুথে কমিউনিকেশন, স্মার্ট ডিভাইস, এইগুলোর ক্ষেত্রে আমরা ইনফ্রারেড ট্রান্সমিশন প্রচুর পরিমাণে ব্যবহার করি, যাকে আমরা বলি আইআর ডিভাইস। সংক্ষেপে বলি আইআর ডিভাইস। আইআর ডিভাইস মানে ইনফ্রারেড ডিভাইস, অর্থাৎ যে সমস্ত ডিভাইস ইনফ্রারেড ওয়েভ ব্যবহার করে কমিউনিকেশন চালাচ্ছে। শর্ট রেঞ্জ হওয়ার ফলে এই ব্যবস্থা অত্যন্ত সুরক্ষিত প্রকৃতির হয়। যেহেতু খুব শর্ট রেঞ্জ, তাই এই সিগন্যাল বাইরে চলে যাওয়ার কোনো সম্ভাবনা খুব কম, এবং অন্যান্য সিগন্যাল মানে ব্যবস্থার সাথে বা যন্ত্রপাতির সাথে ইন্টারফেয়ার হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। সেই জন্য সব থেকে সিকিওর হয় এই ইনফ্রারেড ওয়েভ, সব থেকে সিকিওর প্রকৃতির হয় বা সব থেকে সুরক্ষিত প্রকৃতির হয়। তো আমরা এখানে ছবির মাধ্যমে গোটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটাকে দেখিয়েছি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম মানে একটা ছকে আমাদের যত ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে, তাদের তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী সাজানো হয়েছে। সব থেকে বড় তরঙ্গ দৈর্ঘ্য এই 1 মিটার থেকে শুরু করে একদম ন্যানোমিটার পর্যন্ত, 1 ন্যানোমিটার পর্যন্ত সাজানো হয়েছে। তো সাজিয়ে আমরা দেখছি যে কোথায় কোন ফ্রিকোয়েন্সি বা কোন ওয়েভলেন্থ রেঞ্জের মধ্যে আমাদের এই তিনটে যে পড়ালাম, যে তিনটে বিষয়গুলো আমাদের পড়লো। দেখো মোটামুটি এরকম জায়গায় ভিজিবল লাইট রয়েছে মাঝখানে, অর্থাৎ এই এটাকে বলা হয় মাইক্রোমিটার। 1 মাইক্রোমিটারের থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, সেগুলোকে আমরা বলছি ভিজিবল লাইট। এটা হচ্ছে 10⁻⁶ ইন্টু 6 থেকে 10⁻⁷, অর্থাৎ 10-এর পিঠে 6টা শূন্য বসাতে হবে, দিয়ে 1কে ভাগ করতে হবে, তাই দিয়ে দিলে যে সংখ্যাটা হয় সেটা হচ্ছে 1 মাইক্রোমিটার। এবং সেই 1 মাইক্রোমিটার তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট, খুব অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট হয়। হ্যাঁ, তো এই রেঞ্জের মধ্যে যেটা আছে সেটাকে আমরা বলছি ভিজিবল লাইট, অর্থাৎ এই রেঞ্জের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্য, সেগুলো লাইট আকারে আমাদের চোখে এসে পৌঁছয়। আর এর থেকে কম যেগুলো, তার মধ্যে তিনটে পড়ছে: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 10⁻⁻⁴ থেকে 10⁻⁵ মিটার পর্যন্ত। এটা হচ্ছে কি আমাদের মাইক্রোওয়েভে বা ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্য, বা 1 মিলিমিটারের থেকেও কম, অনেক কম। ঠিক আছে, আচ্ছা। তারপরে আসছে মাইক্রোওয়েভ, যেটা 10⁻⁻², মানে 1 মিটার থেকে 1 মিলিমিটারের মধ্যেকার পড়ছে এটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে মাইক্রোওয়েভ। আর তারপরে আসছে রেডিও ওয়েভ, যেটা 1 মিটারের মতো যার তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে, রেডিও ওয়েভ। তো এইগুলো হচ্ছে রেঞ্জ। তো এই রেঞ্জের মধ্যে যে তরঙ্গ দৈর্ঘ্য, সেগুলোকে রেডিও ওয়েভ, এটাকে বলা হচ্ছে মাইক্রোওয়েভ, এটাকে বলা হচ্ছে, এই রেঞ্জটাকে বলা হচ্ছে ইনফ্রারেড। একটা জিনিস এখানে লক্ষণীয়, যত আমি বাঁ দিকে যাবো তত লং ওয়েভ লেন্থ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, ফ্রিকোয়েন্সি কম। আর যত আমি ডান দিকে যাবো তত তার ফ্রিকোয়েন্সি বেশি, তরঙ্গ দৈর্ঘ্য ছোট। তো ডান দিকে আমাদের রয়েছে আলট্রাভায়োলেট রশ্মি, এক্স রশ্মি, গামা রশ্মি, অর্থাৎ এদের ফ্রিকোয়েন্সি খুব বেশি কিন্তু ওয়েভ লেন্থ খুব ছোট। তো এই হলো ব্যাপার। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই হলো গিয়ে আমাদের টোটাল ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় রেডিও ওয়েভ রয়েছে, কোথায় মাইক্রোওয়েভ রয়েছে, কোথায় ইনফ্রারেড রয়েছে। এই রেঞ্জটা বিশেষভাবে লক্ষণীয়। এইবারে আমরা দেখব স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। কেন আমরা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম নিয়ে এখানে আলোচনা করব? তার কারণ স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম এক প্রকার আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়াম, যেখানে মূলত মাইক্রোওয়েভ ট্রান্সমিশন ব্যবহার করা হয় কমিউনিকেশন করার জন্য। এই জন্য আমরা স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম অবশ্যই এই অধ্যায়ে পড়ব। স্যাটেলাইট কি না, স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ হচ্ছে একটি যন্ত্র বা স্বয়ংক্রিয় যন্ত্র, যেটি কিনা মহাকাশে
একটি বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে স্বয়ংক্রিয়ভাবে, এবং নিচের গ্রাউন্ড স্টেশন থেকে আপলিঙ্কের মাধ্যমে পাঠানো যে সিগন্যাল, সেই সিগন্যালকে ট্রান্সপন্ডারের সাহায্যে আবার পুনরায় রিট্রান্সমিট করে পৃথিবীর উদ্দেশ্যেই, মানে পৃথিবী পৃষ্ঠের উদ্দেশ্যেই আরেকটি স্টেশনের উদ্দেশ্যে সেন্ড করে। এখন যেহেতু স্যাটেলাইটটি পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থান করে, তাই লম্বা ডিস্টেন্সে আমাদের কমিউনিকেশন করা পৃথিবীতে সম্ভব হয়। কমিউনিকেশন করার উপায় হচ্ছে এখান থেকে ট্রান্সমিট করা স্যাটেলাইটে, স্যাটেলাইট থেকে রিট্রান্সমিট হওয়া গ্রাউন্ডে। তো এই যে গ্রাউন্ডে ট্রান্সমিটটা হবে সেটা অনেক লং ডিস্টেন্স, এই কোণটা যত, অ্যাঙ্গেলটা যত বাড়বে তত আমার লং ডিস্টেন্সে কমিউনিকেশন করা সম্ভব হবে। তো এই জন্য স্যাটেলাইট কমিউনিকেশন ব্যবহার করা হয়, অর্থাৎ লং ডিস্টেন্সে গ্লোবাল কমিউনিকেশন সিস্টেম তৈরি গড়ে তোলার জন্য আমরা কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করি। তো স্যাটেলাইটগুলো স্বয়ংক্রিয় মেশিন, এর মধ্যে প্রচুর পরিমাণে ট্রান্সপন্ডার থাকে, এবং এই ট্রান্সপন্ডারগুলোই কী করে না এই তথ্য আদান প্রদানের কাজটা করে। আচ্ছা, তো মূলত 3 ধরনের স্যাটেলাইট আমরা দেখতে পাই। প্রথমটাকে আমরা বলছি এলইও স্যাটেলাইট বা লো আর্থ অরবিট স্যাটেলাইট। লো আর্থ অরবিট মানে পৃথিবী পৃষ্ঠ থেকে 160 কিলোমিটার থেকে 1600 কিলোমিটার উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করে, এবং এই কক্ষপথটা হয় মেরু টু মেরু বরাবর, অর্থাৎ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু বরাবর। এই সোজাসুজি পৃথিবীর সোজাসুজি যে কক্ষপথ যেগুলো হয় সেগুলোকে বলা হয় লো আর্থ অরবিট কক্ষপথ। এবং সাধারণত যেহেতু এই অরবিটটা অত্যন্ত পৃথিবী পৃষ্ঠের কাছে, তাই এখানে সিগন্যাল পাঠিয়ে বাউন্স ব্যাক করার যে টাইমটা সেটা অত্যন্ত কম টাইম লাগে। সেই জন্য সেলফোন নেটওয়ার্ক ক্ষেত্রে বা ভয়েস কমিউনিকেশন বাড়ানোর ক্ষেত্রে লো আর্থ অরবিট স্যাটেলাইটগুলি ব্যবহার করা হয়। এরপর একটু উঁচুতে অবস্থান করে মিডিয়াম আর্থ অরবিট বা এমইও স্যাটেলাইট। এমইও স্যাটেলাইটের উচ্চতা হচ্ছে 10,000 কিলোমিটার থেকে 20,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত। সাধারণত ওয়েদার মনিটরিং অর্থাৎ আবহাওয়া গবেষণা, শিপ ট্র্যাকিং অর্থাৎ যে সমুদ্রে, গভীর সমুদ্রে যে মাছ ধরতে যে সমস্ত জাহাজ যায়, ট্রলার যায় বা কার্গো শিপ যায়, সেগুলোকে ট্র্যাক করা, এই ধরনের কাজগুলো করার জন্য বা জিপিএস ট্র্যাকিং করার জন্য যে সমস্ত স্যাটেলাইটগুলো ব্যবহার করা হয়, এই স্যাটেলাইটগুলি সাধারণত এই উচ্চতায় থাকে, পৃথিবীকে প্রদক্ষিণ করে। এগুলোকে আমরা বলি এমইও স্যাটেলাইট। এরপরে আমরা পাচ্ছি জিও স্যাটেলাইট বা জিও স্টেশনারি আর্থ অরবিট স্যাটেলাইট, বা এগুলোকে জিওসিনক্রোনাস স্যাটেলাইটও বলা হয়। এদের উচ্চতা সব থেকে বেশি, সব থেকে দূরে অবস্থান করে। এগুলো প্রায় 35,786 কিলোমিটার উচ্চতায়, পৃথিবী পৃষ্ঠ থেকে উচ্চতায় তারা পৃথিবীকে নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করে। এবং শুধু তাই নয়, এগুলির গতিবেগ এমনই হয় যেগুলি 24 ঘন্টায় পৃথিবীকে একবার পূর্ণ প্রদক্ষিণ করে, অর্থাৎ পৃথিবীর গতিবেগের সঙ্গে এদের গতিবেগ কিন্তু সমান হয়। যেহেতু সমান হয়, সেই জন্য এরা পৃথিবীর সাপেক্ষে স্থির অবস্থায় বা স্থির পজিশনে থাকে। এই জন্য এদেরকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয়। এরাই মূলত ডেটা কমিউনিকেশন বা ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তো আমরা এখানে একটা কমিউনিকেশন স্যাটেলাইটের ছবি দেখতে পাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ এগুলো কমিউনিকেশন স্যাটেলাইট কীভাবে স্পেসের মধ্যে ঘুরে পৃথিবীর চারপাশে কক্ষপথে প্রদক্ষিণ করে হাই অল্টিটিউডে। এগুলো সব ট্রান্সপন্ডার, এগুলো নিচ থেকে পাঠানো সিগন্যালকে রিসিভ করে এবং রিট্রান্সমিট করে। আর এই দুপাশে দুটো আছে, এটা সোলার প্যানেল, এর সাহায্যে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয় সূর্যের আলো থেকে, এবং স্যাটেলাইটের কাজকর্ম চলে। তো এই হলো একটা কমিউনিকেশন স্যাটেলাইট। এর বৈশিষ্ট্য গ্রাউন্ড স্টেশনের সাথে সবসময় কমিউনিকেশন থাকে। তো এটাকে আমরা বলছি কমিউনিকেশন স্যাটেলাইট। এটা তার একটা ছবি, কমিউনিকেশন স্যাটেলাইটের একটা অ্যানিমেটেড ছবি। তো এই হয়ে গেল আজকের টপিক, আমাদের লেসন 7। তাহলে আমরা কি কি দেখলাম আজকে? আমরা দেখলাম গাইডেড এবং আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া সম্পর্কে জানলাম। আমরা দেখলাম কত ধরনের গাইডেড এবং আনগাইডেড ট্রান্সমিশন মিডিয়া হয়। এছাড়া আমরা দেখলাম স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম কাকে বলে, স্যাটেলাইট কমিউনিকেশন কত রকমের হয় সেটাও আমরা দেখতে পেলাম, কত ধরনের স্যাটেলাইট হয়। তো এর মধ্য দিয়ে আমাদের আজকের সিলেবাস শেষ হলো। আজকের সিলেবাসের সঙ্গে একটি মেটেরিয়াল অবশ্যই দেওয়া থাকবে, তোমাদের ডকুমেন্ট মেটেরিয়াল, যেটা আমাদের ক্লাসরুমে আপলোড করা থাকবে, দেখতে ভুলো না। এই ভিডিওটি আমি আপলোড করবো এক্ষুনি এই আমাদের ক্লাসরুমে, এটাও দেওয়া থাকবে, সঙ্গে মেটেরিয়ালটাও তোমরা চেক আউট করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বই থেকে এই অংশটি অবশ্যই পড়বে। পরের দিন আরেকটা নতুন নিয়ে হাজির হব, নতুন একটি টপিক নিয়ে হাজির হব। ধন্যবাদ।